এবার তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে প্রথম কিস্তি আপনাদের সামনে তুলে ধরছি। নবীন প্রবীণের যে দ্বন্দ্ব তা আবার পুনরায় দানা বাঁধতে শুরু করেছে তৃণমূলের অভ্যন্তরে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুর থেকে নাও দাঁড়াতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার রিস্ক নেবেন না, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরাসরি লড়াই করবেন না। অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্র এবারে পাখির চোখ হতে চলেছে, ঠিক যেমনটা 2021 সালে নন্দীগ্রাম ছিল। বিজেপির প্রার্থী তালিকা নিয়ে আপনাদের সামনে বেশ কিছু তথ্য উত্থাপন করেছিলাম, সেটা প্রথম কিস্তি। এরপর দ্বিতীয় কিস্তি প্রকাশ পাবে, কিন্তু তার আগে এবার তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে প্রথম কিস্তি আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণভাবে তৃণমূলের প্রার্থী তালিকায় এবার বিরাট চমক দেখা যাবে, এবং সবচেয়ে বড় ব্যাপার নবীন প্রবীণের যে দ্বন্দ্ব তা আবার পুনরায় দানা বাঁধতে শুরু করেছে তৃণমূলের অভ্যন্তরে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুর থেকে দাঁড়াবেন এমনটা শোনা যাচ্ছে, কিন্তু পরিস্থিতি মোতাবেক সেটা ঘুরেও যেতে পারে। তার কারণ এই মুহূর্তে বিজেপির অভ্যন্তরে যে বিষয়টা বা প্রপাগ্যান্ডা হিসেবে যেটা ছড়ানো হচ্ছে, যে সেখানে শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় আর ভবানীপুর থেকে নাও দাঁড়াতে পারেন। আর তৃণমূলের অভ্যন্তরে বিষয়টা নিয়ে জল্পনাও চলছে। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুর থেকে সরে মেটিয়াবুরুজ বা পোর্ট এরিয়া অথবা বালিগঞ্জ অথবা সাতগাছিয়া যে কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, যেটা এখনো পর্যন্ত খবর। এক্ষেত্রে জানিয়ে রাখি, শোভনদেব চট্টোপাধ্যায়কে ইতিমধ্যে বালিগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করানো হবে বলে কালীঘাট থেকে কার্যত বার্তা দেওয়া হয়েছে। কিন্তু মনে থাকবে আপনাদের, শোভনদেব চট্টোপাধ্যায় যেহেতু একসময় ভবানীপুরের বিধায়ক হিসেবে জিতেছিলেন 2021 সালে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জেরে শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দাতে সরতে হয়েছিল। হয়তো এবারে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা না করে অন্য কোথাও দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, বলা যেতে পারে যদি বালিগঞ্জ থেকেও তিনি দাঁড়ান, তাহলে শোভনদেব চট্টোপাধ্যায়কে পুনরায় ভবানীপুরে বিধানসভা যে কেন্দ্র আছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিয়ে আসা হতে পারে, এমনটা সূত্র মারফত খবর মিলছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুর থেকে নাও দাঁড়াতে পারেন। এই নিয়ে নানা জল্পনা ইতিমধ্যে দানা বাঁধতে শুরু করেছে। তার কারণ যদি আপনারা লোকসভার ফলাফল দেখেন, সেই লোকসভার ফলাফলটা যদি একবার ওয়ার্ড ভিত্তিক লক্ষ্য রাখেন, তাহলে বিজেপি অনেক ক্ষেত্রে জিতে গিয়েছে। এবং তার পাশাপাশি খুব গুরুত্ব সহকারে যদি দেখা যায়, ভবানীপুরে যে গুজরাটি, মারোয়ারি বা বিহারি বা অন্যান্য বিভিন্ন ভাষাভাষী মানুষের যে ভোট রয়েছে তা কিছুটা বিজেপির দিকে ঝুঁকছে। এবং শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে পরাজিত করা হবে। ইতিমধ্যে 2021 সালে নন্দীগ্রাম যদি আমরা দেখি, সেখানে শুভেন্দু অধিকারী সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রতিদ্বন্দ্বিতা এবং শুভেন্দু অধিকারী জিতেছিলেন, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে, এবং সেটা বাই ইলেকশনে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পা রাখেন। এই হলো সামগ্রিক অবস্থা। সেই কারণের জন্য সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় এবার রিস্ক নেবেন না, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরাসরি লড়াই করবেন না। সেই কারণের জন্য তিনি সরে যেতে পারেন, এমনটা বিজেপির মত বা বিভিন্ন মহলের মত। তবে দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় তার বিধানসভা কেন্দ্রের পরিবর্তন ঘটান কিনা, কারণ তিনিও ইতিমধ্যে বিভিন্নভাবে বৈঠক করছেন, মিটিং করছেন, এবং যাতে ভবানীপুরে তার একচেটিয়া আধিপত্য বজায় থাকে সেই কারণের জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ঠিক একইভাবে শুভেন্দু অধিকারীও বারবার ভবানীপুরের যে টিম রয়েছে তার সঙ্গে লাগাতার তার যেই সখ্যতা বা তার যে কথাবার্তা সেটা চলছে। অর্থাৎ শেয়ানায় টক্কর বলা যেতে পারে ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে। অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্র এবারে পাখির চোখ হতে চলেছে, ঠিক যেমনটা 2021 সালে নন্দীগ্রাম ছিল। এর পাশাপাশি আরো বিভিন্ন বিধানসভা সম্পর্কে আপনাদের সামনে বেশ কিছু তথ্য তুলে ধরবো। আমরা প্রথমেই চলে আসি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, তিনি টিকিটের জন্য তাকে কনফার্ম করা হয়েছে এবং তিনি বেহালা পশ্চিম থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। হ্যাঁ, গৌতম দাসের নাম উঠে আসছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নবীন প্রবীণের দ্বন্দ্ব বারবার উঠে আসছিল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে, এবং যেটা জানতে পারছি আমরা যে বিমান বন্দ্যোপাধ্যায় যিনি এই মুহূর্তে স্পিকার হিসাবে দায়িত্বে রয়েছেন বিধানসভার, তাকে তাকে বারাইপুর পশ্চিম থেকে ক্যান্ডিডেট করা হতে পারে বা ক্যান্ডিডেট হচ্ছেন তিনি, এমনটা পুরোপুরি আমাদের কাছে খবর মিলছে। এর পাশাপাশি এবার একটু এই দিকটাতে চলে আসি, অর্থাৎ বেহালার দিকটাতে। বেহালা পূর্বতে এই মুহূর্তে রত্না চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন স্ত্রী, তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমনটা বারবার জল্পনা দানা বাঁধছিল, কিন্তু আচমকাই একটা মোড় ঘুরে গেল।
যেটা জানা যাচ্ছে রত্না চট্টোপাধ্যায় তিনি এই মুহূর্তে বেহালা পূর্ব থেকে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না, তাকে মহেশতলায় নিয়ে যাওয়া হচ্ছে, কারণ মহেশতলাতে দুলাল দাস তিনি আর টিকিট পাচ্ছেন না বা তিনি সরে যাচ্ছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে রত্না চট্টোপাধ্যায়কে মহেশতলা থেকে প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে দাঁড়িয়ে দেবাশিস কুমার তিনি কোথায় দাঁড়াবেন তা এখনো পর্যন্ত ঠিক হয়নি। দেবাশিস কুমার এই মুহূর্তে দাঁড়িয়ে রাসবিহারী যে বিধানসভা কেন্দ্র সেখান থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমনটা জানা যাচ্ছে। তবে এখানে একটা সমস্যা দানা বাঁধতে শুরু করেছে, দেবাশিস কুমারের নিশ্চিত সিট এই মুহূর্তে কিন্তু রাসবিহারী নয়, এবং রাসবিহারীতে বিজেপির তরফে হয়তো স্বপন দাশগুপ্ত দাঁড়াতে পারেন অথবা কেয়া ঘোষ দাঁড়াতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল এমন একটা ক্যান্ডিডেট খুঁজছেন বা এমন একজনকে খুঁজছেন যে সরাসরি স্বপন দাশগুপ্ত বা কেয়া ঘোষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারেন। অর্থাৎ দেবাশিস কুমার এই মুহূর্তে হয়তো নিজেও কিছুটা হলেও পার্টি থেকে দূরত্ব বাড়াচ্ছেন, সেই কারণে তিনি রাসবিহারী বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন। তবে তার নাম আপাতত খাতাতে রয়েছে, পরবর্তী ক্ষেত্রে দেখার বিষয় যে এটা কি হবে, কোন দিকে যাবে না যাবে ইত্যাদি ইত্যাদি। তারপর আমরা জোড়াসাঁকোর ক্ষেত্রে দেখব। জোড়াসাঁকোতে খুব ইম্পর্টেন্ট ভাবে একটা গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে স্মিতা বক্সির সঙ্গে বিবেক গুপ্তার, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে স্মিতা বক্সির পক্ষ নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, নামটা আর করছি না, আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন, সমাজদার কে লিয়ে ইশারাই কাফি। অর্থাৎ জোড়াসাঁকোতে একটা গন্ডগোল স্বাভাবিকভাবে দেখা দিচ্ছে, তবে বেশি অর্থাৎ বলা যেতে পারে পাল্লা ভারী স্মিতা বক্সির দিকে। হ্যাঁ, বিবেক গুপ্তাও কন্টিনিউয়াসলি তার যে কার্যকলাপ তা চালিয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয় যে এক্ষেত্রে জোড়াসাঁকোতে কে কে মূলত টিকিট পান তৃণমূলের হয়ে। এবার নির্মল ঘোষ যিনি বিধানসভা শাসক পক্ষের মুখ্য সচেতক, তার সিট পরিবর্তন করা হতে পারে এবং তাকে খড়দাতে নিয়ে যাওয়া হতে পারে। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে অভয়া কাণ্ডের জেরে কিছুটা হলেও প্রবলেমে রয়েছে নির্মল ঘোষ, কারণ আপনারা জানেন নির্মল ঘোষ অভয়া কাণ্ড যখন ঘটছে সেই মুহূর্তে শ্মশানে সামগ্রিকভাবে তার যে প্রস্তুতি তা করে রেখেছিলেন যাতে অভয়ার দেহ খুব দ্রুততার সহকারে সৎকার করা যায়। ফলে সবটা মিলিয়ে দাঁড়িয়ে নির্মল ঘোষের বিরুদ্ধে একটা জনরোষ তৈরি হয়েছে। কাজেই নির্মল ঘোষকে সম্ভবত খড়দার প্রার্থী করা হতে পারে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে নির্মল ঘোষের যে সিট রয়েছে সেখানে অন্য কাউকে হয়তো দায়িত্ব দেওয়া হতে পারে। এবং কাকে দায়িত্ব দেওয়া হতে পারে আমরা যেটা জানতে পাচ্ছি, অভয়াকাণ্ডের অন্যতম এক অভিযুক্তকে হয়তো দায়িত্ব দেওয়া হতে পারে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। নামটা আপাতত উজ্জ্ব রাখলাম, ক্রমশ প্রকাশ্য। আবারও বললাম বালিগঞ্জের ক্ষেত্রে যেটা আপনাদের সামনে উত্থাপন করছি যে শোভনদেব চট্টোপাধ্যায়ের কনফার্ম সিট হয়ে গিয়েছে বালিগঞ্জ, কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাবে বালিগঞ্জে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান তাহলে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুরে নিয়ে আসা হবে। এবং এমনও হতে পারে শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রাক্তন বিধানসভা কেন্দ্র রাসবিহারী, ফলে দেবাশিস কুমার যদি সেখানে প্রতিদ্বন্দ্বিতা না করেন তাহলে শোভনদেব চট্টোপাধ্যায়কে সেখানে আবারও দায়িত্ব দেওয়া হতে পারে, এমনটা আমরা খবর পাচ্ছি। অন্যদিকে দাঁড়িয়ে এখন ফুল ফুটুক না ফুটুক, কিন্তু বসন্ত তো পড়ে গিয়েছে, বসন্ত চলছে, বসন্ত উৎসব আর কয়েকদিনের মধ্যে রয়েছে, অর্থাৎ আপনারা জানেন দোল উৎসব। এক্ষেত্রে দাঁড়িয়ে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখীর মধ্যে যে বসন্ত গোটা বছর ধরে চলে সেইটার একটা নতুন সমীকরণ কাজ করতে পারবে। শোভন চট্টোপাধ্যায় কি বেহালা পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন? হ্যাঁ, এটাও একটা বড় প্রশ্ন, কারণ শোভন চট্টোপাধ্যায় তিনি বেহালা পূর্বের একসময় বিধায়ক ছিলেন, ফলে শোভন চট্টোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র। এবং বেহালা পূর্বে এই মুহূর্তে যেটা আপনাকে বললাম যে রত্না চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন স্ত্রী, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে কি করছেন, তাকে মহেশতলায় পাঠানো হচ্ছে, ফলে এই জায়গাটা খালি থাকছে। অন্যদিকে দাঁড়িয়ে শোভন চট্টোপাধ্যায়কে দাঁড় করানো হতে পারে বেহালা পূর্বতে এমন খবর। তবে পাল্টা আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে সুভাষিস চক্রবর্তী, 122 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমাদেবী, তার স্বামী, এবং যিনি একসময় রাজ্যসভার সাংসদ ছিলেন তৃণমূলের হয়ে, সেই ব্যক্তিকে অর্থাৎ সুভাষিস চক্রবর্তীকেও হয়তো বেহালা পূর্বতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হতে পারে, এমনটা খবর মিলছে। আরেকটা বিষয় আমরা যেটা জানতে পাচ্ছি, বাবুল সুপ্রিয়কে আসানসোলে দায়িত্ব দেওয়া হবে, আসানসোলে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার নাম ঠিকঠাক করা হয়েছে, কারণ বাবুল সুপ্রিয় বলছেন যে তিনি আর বালিগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ফলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূলের অভ্যন্তরে। হ্যাঁ, বাবুল সুপ্রিয় খুব ইম্পর্টেন্ট চরিত্র, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং তার পাশাপাশি পরে তিনি তৃণমূলে যোগদান করেন, এবং তৃণমূলে যোগদান করার পর এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি তৃণমূলের মন্ত্রীও বটে, এবং তার পাশাপাশি তিনি বাই ইলেকশনে বালিগঞ্জ থেকে জিতেও ছিলেন, তার বিরুদ্ধে প্রার্থী ছিলেন বিজেপির কেয়া ঘোষ। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বাবুল সুপ্রিয় অত্যন্ত ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কিন্তু বাবুল সুপ্রিয় একসময়
একসময় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বলেছিলেন যে তিনি গান বাজনা নিয়েই গোটা জীবনটা কাটিয়ে দিতে চান, তিনি আর সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চান না। তবে কোনো ক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আইপ্যাক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে বাবুল সুপ্রিয়কে আবারও টিকিট দেওয়া হচ্ছে এবং তিনি আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেটা এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি। অর্থাৎ বাবুল সুপ্রিয় আপাতত তাকে বালিগঞ্জ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এইটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর। এর পাশাপাশি তাপস বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন রানীগঞ্জের বিধায়ক এবং তাকে নিয়ে নানা সময় এক্সপেরিমেন্ট চলে। তাপস বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে শোনা যাচ্ছে রানীগঞ্জ থেকে সরিয়ে তাকে দুর্গাপুর পূর্বে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য তৃণমূল কংগ্রেসের তরফে টিকিট দেওয়া হতে পারে, এবং যাতে সম্পূর্ণভাবে নারাজ এবং যথেষ্ট ক্ষুব্ধ তাপস বন্দ্যোপাধ্যায়। কারণ তাপস বন্দ্যোপাধ্যায় তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে দল বারবার, এবং এটা কোনোভাবেই ঠিক নয়। গত 5 বছর ধরে তিনি যেভাবে কাজ করেছেন, তিনি একই বিধানসভাতে আরো 5 বছর কাজ করতে চান যদি তিনি জেতেন, কিন্তু বারবার তাকে নিয়ে এভাবে এক্সপেরিমেন্ট করা, তাকে সরিয়ে দেওয়া, তাকে অন্য কোথাও দেওয়া, এই যে গোটা জায়গাটা তৈরি হচ্ছে, যে তাপস বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যন্ত্রণা তৈরি হয়েছে, তা কার্যত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে প্রকাশ্যে আসছে। ফলে তাপস বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত বিক্ষুব্ধ, তৃণমূল বিধায়ক হিসাবে নিজেকে চরিতার্থ করতে কার্যত একদম সম্মুখ সমরে এসে দাঁড়িয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে, এই জায়গায় থেকে এই মুহূর্তে তাপস বন্দ্যোপাধ্যায় যদি দুর্গাপুর পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে ফলটা একটু অন্যরকম হতে পারে, এমনটা আমরা খবর পাচ্ছি। অন্যদিকে আনন্দপুর ঘটনার রেশ, আনন্দপুরে যা ঘটেছে সে সম্পর্কে আপনারা প্রত্যেকেই ওয়াকিবহাল, এবং সেখানে দাঁড়িয়ে অদ্ভুতভাবে তৃণমূলের বিধায়ক তাদেরকে দেখা যায়নি, এবং এর পাশাপাশি তৃণমূলের মন্ত্রীরা অনেক দেরিতে গিয়েছেন, এবং আনন্দপুরের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যথেষ্ট ক্ষোভ প্রকাশ পাচ্ছে, ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থায় দাঁড়িয়ে দুজনের ডানা ছাঁটা গেল। হ্যাঁ, সোনারপুর উত্তরে ফিরদৌসী বেগম তিনি সম্ভবত টিকিট পাচ্ছেন না, এমনটা আমরা তৃণমূল সূত্রে খবর পাচ্ছি। ফিরদৌসী বেগমকে আর টিকিট দেওয়া হবে না সোনারপুর উত্তর থেকে। অন্যদিকে দাঁড়িয়ে সোনারপুরে আরেক ক্যান্ডিডেট আছে যিনি অভিনয় করেন, যিনি সিরিয়ালে নানা ভূমিকায় তাকে দেখা যায় এবং বিধানসভার অভ্যন্তরে বেশ সক্রিয়, তিনি হচ্ছেন লাভলি মৈত্র। ফলত আমরা যেটা জানতে পারছি যে আনন্দপুর কাণ্ড, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে লাভলি মৈত্রের ভূমিকা নিয়েও বিভিন্ন প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে, মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটতে শুরু করেছে। বিশেষ করে আনন্দপুরের যারা বাসিন্দা রয়েছে তাদের মধ্যেও ক্ষোভের একটা বহিঃপ্রকাশ আমরা চাক্ষুষ করতে পারছি। এই আবহে দাঁড়িয়ে সম্ভবত লাভলি মৈত্রকেও টিকিট দেওয়া হচ্ছে না, এমনটা আমরা তৃণমূল সূত্রে খবর পাচ্ছি। অন্যদিকে দাঁড়িয়ে হাওড়ায় গৌতম চৌধুরী, আপনারা জানেন যে গৌতম চৌধুরীর কি ঘটনা ঘটলো, কিভাবে খুনের একটা ঘটনা প্রকাশ্যে এলো, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে খবর করতে গিয়ে এক জাতীয় চ্যানেলের সাংবাদিক, তিনি ক্রাইম রিপোর্টার, তাকে পর্যন্ত আক্রমণের শিকার হতে হলো, তার শারীরিক অসুস্থতা আমরা চাক্ষুষ করতে পারলাম। এবং যেভাবে যা পরিস্থিতি তৈরি হচ্ছে, যেভাবে গুন্ডারাজ তৈরি হচ্ছে, এবং সরাসরি গৌতম চৌধুরীর বাইকের একদম পেছনে অভিযুক্ত সরাসরি বসে রয়েছেন, এই যে ক্রিমিনালদের নিয়ে, সন্ত্রাসবাদীদের নিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের যেই সংযোগটা দেখা যাচ্ছে, যে কাজকর্মটা দেখা যাচ্ছে, এটা তৃণমূল কংগ্রেস ভালোভাবে মেনে নিচ্ছেন না এবং মানুষও ভালোভাবে মেনে নিচ্ছেন না। এই আবহে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে, কনফার্ম সিট ছিল গৌতম চৌধুরী, সেই সিটটা আপাতত গৌতম চৌধুরীর হাত থেকে চলে গেল। গৌতম চৌধুরী আপাতত তিনি হাওড়া থেকে টিকিট পাচ্ছেন না, আমরা যেটা জানতে পাচ্ছি। অন্যদিকে দাঁড়িয়ে মদন মিত্র এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি টিকিট পাচ্ছেন না, কিন্তু মদন মিত্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল একটি বৈঠক হয়েছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যারা পুরনো সহযোদ্ধারা রয়েছেন তারা যাতে প্রত্যেকে টিকিট পান। যদিও আইপ্যাকের তরফে বারণ রয়েছে মদন মিত্র, কারণ মদন মিত্রের বিভিন্ন সভা, বিভিন্ন কথাবার্তা, আইপ্যাক সম্পর্কে তার বিভিন্ন বিরূপ মন্তব্যকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট রুষ্ট এবং ক্ষুব্ধ। এই আবহে দাঁড়িয়ে সম্ভবত মদন মিত্রকে টিকিট নাও দেওয়া হতে পারে বা মদন মিত্র টিকিট পাচ্ছে না। কিন্তু এর পাশাপাশি এটাও খুব গুরুত্বপূর্ণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্র একটা ভার্চুয়াল বৈঠক হয়েছে এবং সম্ভবত সেখানে টিকিট নিয়েও আলোচনা হয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে মদন মিত্র টিকিট নাও পেতে পারেন, আবার পেতেও পারেন। একটা 50-50 অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে মদন মিত্র। ফলে মদন মিত্রর যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। অন্যদিকে দাঁড়িয়ে এবার একটু চলে যাই হচ্ছে পূর্ব মেদিনীপুরের দিকে। আমরা দেখতে পাচ্ছি তমলুকে সৌমেন মহাপাত্র তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তৃণমূলের হয়ে, অর্থাৎ সৌমেন মহাপাত্রকে তৃণমূল টিকিট দিতে পারে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে আরেকজনের নামও প্রকাশ্যে আসছে যাকে দায়িত্ব দেওয়া হতে পারে, তিনি হচ্ছেন চঞ্চল খাঁড়া।
তাকেও দায়িত্ব দেওয়া হতে পারে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এখন এই দুজনের মধ্যে হয়তো লড়াই হবে তমলুকের জন্য যে সৌমেন মহাপাত্র না চঞ্চল খাড়া কে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার নন্দীগ্রামে ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যাচ্ছে না। নন্দীগ্রামে যেই যাবেন সেই হারবেন এমন একটা বাতাবরণ তৈরি হয়ে গিয়েছে, কারণ বিজেপি মহল মনে করছে নন্দীগ্রামে কলা গাছকে দাঁড় করিয়ে দিলেও বিজেপির তরফে তৃণমূলকে হারিয়ে দিতে সক্ষম হবে। ফলে নন্দীগ্রামটা অত্যন্ত রিস্কের জায়গা। হ্যাঁ, রাজীব বন্দ্যোপাধ্যায়কে রাজি করানো হচ্ছিল, রাজীব বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তিনি সেখানে গিয়ে নানা বক্তব্য রেখেছিলেন, সভা করেছিলেন, সমিতি করেছিলেন, তবে রাজীব বন্দ্যোপাধ্যায় খুব একটা গ্রিপ পাচ্ছেন না নন্দীগ্রামে গিয়ে। ফলে নন্দীগ্রামের ক্ষেত্রে রাজীব বন্দ্যোপাধ্যায় যদি মুখ সরিয়ে নিচ্ছেন, তাকে অন্য কোথাও দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করছেন, সেই সময় দাঁড়িয়ে নন্দীগ্রামে ক্যান্ডিডেট খুঁজতে গিয়ে বা তৃণমূল প্রার্থী খুঁজতে গিয়ে বেগ পাচ্ছেন, এটা সবচেয়ে বড় বিষয়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে নন্দীগ্রামের ক্ষেত্রে আপাতত আরও চিন্তা ভাবনা করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। হয়তো এমন আমরা দেখতে পারবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন শেষ পর্যন্ত কাউকে ক্যান্ডিডেটে না পেয়ে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের চুনোপুটি নেতারা দাঁড়ালে তো একটা সম্ভাবনা যেটা থাকে সেটা হারার, সেটাই প্রবল। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কেউ কি আর নিজের রিস্কটা নিজে নিতে পারেন? এক্ষেত্রে যতই বিরোধিতা করুন শুভেন্দু অধিকারীর, কিন্তু ওটা সেটা যেহেতু গড়, ফলে সেই গড়ে গিয়ে কাউকে হারানো ইটস টু মাচ ডিফিকাল্ট। মানে এটা আর বলার কোনো জায়গা নেই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে নন্দীগ্রামের ক্ষেত্রে যে কোনো রকম কোনো ক্যান্ডিডেট পাচ্ছে না তার বলার অপেক্ষা রাখে না। এবার চণ্ডীপুরের দিকে চলে যাব। চণ্ডীপুরে এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেটা আমরা খবর পাচ্ছি, সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম রয়েছে উত্তম বারিকের। হ্যাঁ, উত্তম বারিক, আপনারা জানেন উত্তম বারিক যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা চরিত্র পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে। এবং কাঁথি দক্ষিণে কে দাঁড়াচ্ছেন? সুপ্রকাশ গিরি কাঁথি দক্ষিণে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হ্যাঁ, সুপ্রকাশ গিরি গুরুত্বপূর্ণ চরিত্র, কিন্তু কাঁথি দক্ষিণের ক্ষেত্রে তিনি কি আদৌ জিততে পারবেন? কারণ লোকসভার ক্ষেত্রে লিড বিজেপির ছিল, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রকাশ গিরি কতটা কি প্রভাব ফেলতে পারবে তা জানা নেই। তবে তৃণমূল তো চেষ্টা চালাবে কাঁথিটাকে নিজের হাতে নেওয়ার, ঠিক যেভাবে পুরসভাটা যেভাবে নিয়েছিল সেইভাবে হয়তো একটা চেষ্টা চালানোর পরিকল্পনা চলছে। এখন দেখার বিষয় সুপ্রকাশ গিরিকে গুটি করে আদৌ শুভেন্দু অধিকারীর যে গড় সেটাকে কবজা করা যায় কিনা। এবার একটু চলে যাব হচ্ছে এগরার দিকে। এগরায় যেটা আমরা জানতে পাচ্ছি, তরুণ মাইতি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, অর্থাৎ তরুণ মাইতিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আর এগরায় আমরা যেটা জানতে পাচ্ছি, বিজেপির তরফে দিব্যেন্দু অধিকারীকে সম্ভবত প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য টিকিট দেওয়া হতে পারে। অন্যদিকে ময়নায় কে প্রতিদ্বন্দ্বিতা করবেন? হ্যাঁ, ইতিমধ্যে আপনারা জানেন যে ময়নায় সংগ্রাম দোলই, যিনি 2021-এ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূলের হয়ে, তিনি এই মুহূর্তে বিজেপিতে যোগদান করেছেন এবং অশোক দিন্দা বিজেপির হয়ে এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করছেন, টিকিট পাচ্ছেন ময়নার। ফলে ময়না বিধানসভা কেন্দ্রটা খুব ইম্পর্টেন্ট এবং দায়িত্ব দেওয়া হচ্ছে চন্দন মণ্ডলকে টিকিট দেওয়া হবে, যেটা আমরা খবর পাচ্ছি। আচ্ছা, পটাশপুরের ক্ষেত্রে পীযূষ পণ্ডা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। হ্যাঁ, পূর্ব মেদিনীপুরে বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ একটা আসন, সেটা পটাশপুর, যেটা আপাতত বিজেপি কার্যত হাতছাড়া অবস্থাতেই রয়েছে। এই আবহে দাঁড়িয়ে বিজেপিও যেমন ক্যান্ডিডেট খুঁজছে, তৃণমূল ঠিক একইভাবে ক্যান্ডিডেট খুঁজেছে। তবে পীযূষ পাণ্ডাকে দায়িত্ব দিলে তৃণমূল কংগ্রেস মনে করছে যে এটা ঘাসফুল শিবিরের হাতে আসবে বিধানসভাটা, ফলে পীযূষ পাণ্ডাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এবার পাঁশকুড়া পূর্ব খুব ইম্পর্টেন্ট। এখানে বিপ্লব রায়, তাকে সম্ভবত ক্যান্ডিডেট নাও করা হতে পারে। হ্যাঁ, বিপ্লব রায়কে ছেঁটে সেখানে খুব গুরুত্ব সহকারে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হতে পারে। কারণ আমি আবারও বলছিলাম, পাঁশকুড়া পূর্বর ক্ষেত্রে রাজীব বন্দ্যোপাধ্যায় খুব ইন্টারেস্ট প্রকাশ করছেন, কারণ তিনি জানেন নন্দীগ্রামে তিনি জিততে পারবেন না। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কে হাতে রয়েছেন? সেটা রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়াটা খুব সেফ সিট, সেই কারণের জন্য পাঁশকুড়া পূর্বতে রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন, কিন্তু বিপ্লব রায় টিকিট নাও পেতে পারেন, আবারও জানাচ্ছি। তবে শেষ পর্যন্ত কি হয় সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আইপ্যাকের সিদ্ধান্ত মোতাবেক হবে। তবে এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই সিদ্ধান্ত ধরে আপনাদের সামনে ইনফরমেশনগুলো তুলে ধরছি। এবার কাঁথি উত্তরে আমরা যেটা জানতে পারছি, তৃণমূল প্রার্থী পাচ্ছে না, ঠিক নন্দীগ্রামের মতো হয়ে গিয়েছে। হ্যাঁ, কাঁথি উত্তরে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না তৃণমূলের হয়ে, ফলে কাউকে না কাউকে তো প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, কিন্তু তৃণমূল যেহেতু নাম খুঁজে পাচ্ছে না, ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কাঁথি উত্তরটা অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের কাছে। বলা যেতে পারে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে, এটা খুব ইম্পর্টেন্ট কাঁথিটা। এবার চলে আসি একটু ব্রাত্য বসুতে। আমরা যেটা জানতে পারছি, ব্রাত্য বসুকে রাজ্যসভায় পাঠানো হবে এমন একটা খবর ছিল, কিন্তু আপাতত সেইটা বিষবাও জলে, কারণ ব্রাত্য বসুকে আপাতত তার সিট থেকে সরিয়ে দেওয়া হবে, সরিয়ে অন্য কোনো সিটে জায়গা দেওয়া হবে।
ব্রাত্য বসুকে সরানো হচ্ছে তার কেন্দ্র থেকে, তাকে অন্য কোথাও থেকে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য দাঁড় করানো হতে পারে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। এর পাশাপাশি সরানো হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্যকেও। চন্দ্রিমা ভট্টাচার্যকে সরিয়ে আপাতত এমন একটা আসনে আনা হচ্ছে যে আসনটা অত্যন্ত বিতর্কিত একটা আসন, যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে বেহালা পশ্চিম। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে চন্দ্রিমা ভট্টাচার্যকে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য রাজি করার একটা চেষ্টা চলছে তৃণমূলের তরফে। অর্থাৎ বেহালা পশ্চিম, যা আপনারা জানেন পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা এবং পার্থ চট্টোপাধ্যায় বিধানসভা কেন্দ্র, কিন্তু সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে আর প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য তৃণমূল কংগ্রেস টিকিট দেবে না। এবং সেটা যদি হয়ে থাকে তাহলে শেষ পর্যন্ত কাকে টিকিট দেওয়া হতে পারে, সেটা দেওয়া হতে পারে এমন একটা নাম খোঁজা হচ্ছিল যে নামটা পুরনো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র। শেষ পর্যন্ত চন্দ্রিমা ভট্টাচার্যের নাম পাওয়া গিয়েছে। ফলে চন্দ্রিমা ভট্টাচার্যকে আপাতত দায়িত্ব দেওয়া হচ্ছে বেহালা পশ্চিমের ক্ষেত্রে। খুব ইম্পর্টেন্ট, বেহালা পশ্চিমে হয়তো চন্দ্রিমা ভট্টাচার্য সম্ভাব্য তৃণমূলের প্রার্থী। অন্যদিকে দাঁড়িয়ে হলদিয়া তাপসী মণ্ডল। আবারও বলছি, তাপসী মণ্ডল একসময় সিপিএম ছিলেন, তারপর তিনি বিজেপি যোগদান করেন, হলদিয়া থেকে জিতেছিলেন। আবার তিনি তৃণমূলে যোগদান করেছিলেন, বিজেপির ঘরে মধ্যাহ্ন ভোজ সেরে তিনি সন্ধে বিকেলবেলায় গিয়ে তৃণমূল ভবনে যোগদান করেন তাপসী মণ্ডল, এবং তিনি চেষ্টা করছিলেন যাতে হলদিয়া থেকেই তিনি টিকিটটা পান। এদিকে দাঁড়িয়ে বিজেপির তরফে হলদিয়াতে জয় মল্লিককে বিজেপির তরফে প্রার্থী করা হচ্ছে। এবং এই আবহে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা যদি সমীকরণটা দেখি, রাজনৈতিক সমীকরণ, তাহলে হলদিয়ার ক্ষেত্রে তাপসী মণ্ডলকে তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করানো হতে পারে। অর্থাৎ জয় মল্লিক ভার্সেস তাপসী মণ্ডল, এমন একটা লড়াই আমরা দেখতে পারবো। এবং হলদিয়া আপনারা জানেন সেটাও শুভেন্দু অধিকারীর গড়, এবং এই হলদিয়াতে বারবার এমন একটা প্রভাব থাকে অধিকারী পরিবারে, যিনি ও যার হাতে বা যার মাথাতে অধিকারী পরিবারের হাত থাকবে তিনিই জিতবেন। হ্যাঁ, গতবারে তাপসী মণ্ডল জিতেছিলেন, ফলে এবারে তাপসী মণ্ডল জেতেন কিনা সেটা একটা বিস্তর প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে। এই হলো তৃণমূলের আপাতত সামগ্রিকভাবে এই কয়েকটা প্রার্থী তালিকা, বা কে দাঁড়াচ্ছেন না দাঁড়াচ্ছেন তার একটা নির্দিষ্ট কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের যেমন সিটটা, ঠিক একইভাবে বাবুল সুপ্রিয় সিট, ঠিক একইভাবে শোভনদেব চট্টোপাধ্যায় সিট, এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় সিট। এই সিটগুলো খুব ইম্পর্টেন্ট। এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা কবে প্রকাশ করেন, এবং এই যে প্রার্থী তালিকা এই মুহূর্তে আমরা বেঙ্গল লিবার্টির তরফে আপনাদের সামনে আনছি তার সঙ্গে কতটা মিল পান সেটাই দেখার বিষয়। কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকার মধ্যে হেলেন হেভেন আলোচনা চলছে, যার মধ্যে আরেকটা বিষয় আপনাদের সামনে উত্থাপন করব। বালু মল্লিক বা জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি খাদ্য কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন, যাকে হাজতবাসে যেতে হয়েছিল, তাকে আপাতত টিকিট দেওয়া হচ্ছে। ভাবা গিয়েছিল যে টিকিট দেওয়া হবে না, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কনফার্ম করেছেন, এবং তিনি আপাতত বারাসাত থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেটা আমরা খবর পাচ্ছি। অর্থাৎ বারাসাত থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট দেওয়া হতে পারে, এমনটা তৃণমূল সূত্রে খবর। অর্থাৎ সবটা মিলিয়ে তৃণমূল কখন কিভাবে গোটা বিষয়টা লড়ছে বা গোটা বিষয়টা স্ট্র্যাটেজি সাজাচ্ছে সেটা একটা আলোচনা সাপেক্ষ বিষয়, এবং অবশ্যই গবেষণার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কেন জানেন তো? তার কারণ একটাই, যে তৃণমূল কংগ্রেসের মধ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব একদম প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে, এবং নবীনদের মধ্যে বা আইপ্যাকের মধ্যে যেই প্রবণতাটা দেখা যাচ্ছে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে টিকিট দেওয়া হবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক পুরনো সঙ্গীরা রয়েছেন, যারা যদি না জিতে আসেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো অনেকেই মানবেন না, কারণ পুরনো যারা রয়েছেন তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মানেন। এই আবহে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন পুরনো যারা রয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইতে যোগ দিয়েছিলেন, তারা অবশ্যই টিকিট পান এবং আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূলের হয়ে কার্যত জয়লাভ করুন। এখন দেখার বিষয় যে এই যে বাতাবরণটা তৈরি হয়েছে এটা কোন দিকে গিয়ে গড়ায়, কারণ এখনো পর্যন্ত প্রার্থী তালিকা তৃণমূল ফাইনাল করতে পারেনি। সামগ্রিকভাবে গোটা বিষয়টা দেখার পর তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ্যে আনবে, এবং আমরা যেটা জানতে পারছি বা যেটা খবর পাচ্ছি, সবার আগে ইলেকশন শুরু হয়ে যায়, যেতে না যেতেই বা ঘোষণা হতে না হতেই তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হবে। যাই হোক, আপনারা যদি এই সমস্ত তথ্যের সঙ্গে সহমত হন বা না হন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার। পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।